শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা সেট এবং ফাংশন, দ্বিতীয় অধ্যায়, সেটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই অষ্টম শ্রেণী থেকে এই নতুনভাবে তোমরা নবম শ্রেণীতে উঠেছ। যেহেতু আমাদের লকডাউন ছিল, এই কারণে অনেকেই এই সেট সম্পর্কে অনেক স্পষ্ট ধারণা ছিল না। আজকে আমরা চেষ্টা করব এই সেটের স্পষ্ট ধারণা তোমাদের মাঝে প্রকাশ করার জন্য। আশা করি সবাই তোমরা প্রস্তুত হয়েছ, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল প্লাস আমার এই ইন্টারনেটের এই ক্লাসের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের সমস্যাটা জানাবে, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সেট অ্যান্ড ফাংশন অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায়টা অর্থাৎ আছে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। কি বোঝা যাচ্ছে না? এখন আমরা যেইগুলো নিয়ে আলোচনা করব, তোমরা এখানে দেখতে পেয়েছো যে আমাদের মাঝে এখানে যেগুলো আছে, যে মেন পয়েন্টগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। সেট, আমরা প্রথমত সেট নিয়ে আলোচনা করব। এলিমেন্টস অর বিলংস টু অর্থাৎ সেটের সদস্য নিয়ে আলোচনা করব। সেট প্রকাশের পদ্ধতি, রোস্টার মেথড অর ট্রাভেলার মেথড। তারপর আছে সেট বিল্ডার মেথড অর্থাৎ গঠন পদ্ধতি, যেটাকে রোল বলে দেওয়া হয়। তারপরে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, এমপ্টি সেট, সাবসেট, ইকুইভ্যালেন্ট সেট এবং ইউনিভার্সাল সেট। অর্থাৎ আমরা এই যে মোটামুটি 10টা পয়েন্ট এখানে আলোচনা করব, এবং গুরুত্বপূর্ণ, এগুলা জেনে থাকা আমাদের প্রয়োজন। তো চলো আমরা প্রথমে সেট সম্পর্কে জানি, যে হোয়াট ইজ মিন বাই সেট। আমরা সেট সম্পর্কে কি বুঝি? সেট, যেটাকে আমরা বলে থাকি বাংলায় সেট, ইংলিশেও সেট কথাটা বলি। তো এখানে আসলে সেট বলতে আমরা সাধারণত কি বুঝি? তোমরা অনেকেই প্রশ্নের উত্তর পারো যে আসলে সেট সম্পর্কে আমরা যেটা বলবো, এটা হচ্ছে যে আমরা বুঝি বাস্তব জগৎ বা চিন্তা জগতের মাঝে সুনির্ধারিত কোনো কিছু সংগ্রহ, সুনির্ধারিত সংগ্রহকে আমরা সেট বলে থাকি। তো এখন লক্ষ্য করো, এই সেটটা দ্বারা কিন্তু কোনো কিছুর সুনির্ধারিতটাকে বোঝানো হয়, যে কোনটা নির্ধারিত আছে বা কোনটা ওই আলোচনার মাঝে আসে না, সেটাকে আমরা বুঝে থাকি। তো লক্ষ্য করো যে আমরা যদি বলি যে নবম শ্রেণী, তোমরা নতুন ক্লাসে উঠেছ, নবম শ্রেণীর এক সেট বই, তাহলে নবম শ্রেণীতে এক সেট বই করলে কি আমরা নির্ধারিত হয়ে গেল? প্রশ্ন হচ্ছে, কেননা এখানে কিন্তু এটা নির্ধারণ হয় নাই। যদি আমরা নির্ধারণ করে না বলে যে নবম শ্রেণীর এক সেট বই, নবম শ্রেণীর এক সেট বই, আর যদি বলি অষ্টম শ্রেণীর এক সেট বই, এই দুইটার মধ্যে পার্থক্য কি? আশা করি তোমরা বুঝতে পারছো। অষ্টম শ্রেণীর এক সেট বই বললে আমাদের যে 14টা বা 15টা বই দিয়ে থাকে, সকল বইগুলোকে বোঝানো হয়েছে, এখানে একটা বইও কম নয়। কিন্তু নবম শ্রেণীর এক সেট বই বললে আমাদের নবম শ্রেণীতে কিন্তু 3টা ভাগ আছে। কি? আমাদের সায়েন্স, কমার্স অ্যান্ড আর্টস। এখানে নবম শ্রেণীর এক সেট বই বলে এখানে কিন্তু কিছু ক্লাসিফিকেশন রয়ে গেছে, সুতরাং এখানে কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করা হয় নাই, কথাটা কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। সুতরাং এখানে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বিভাগের নবম শ্রেণীর এক সেট বই, তাহলে এখানে কিন্তু এখন আমার নির্ধারণ হয়ে গেল নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগ এক সেট বই, তাহলে এখানে কিন্তু 15টা বই আমার নির্ধারিতভাবে এসে গেছে, অন্য গ্রুপের কোনো বই এখানে ঢুকতে পারবে না। সুতরাং এখানে কিন্তু এটা নির্ধারণ করা হয়েছে। সুতরাং সেট কথাটা আমরা আরেকটু স্পষ্ট করে বুঝতে পারবি, তাহলে সুনির্ধারিত অর্থাৎ কি আছে কি নেই, অর্থাৎ কোনটা আলোচনায় আসছে কোনটা আলোচনায় আসছে না, যার মাধ্যমে ডিফারেন্স করা হয়, যার মাধ্যমে এটাকে তুলনা করা হয়, সেটি হচ্ছে সেট।
তাহলে আমরা সেটের সংজ্ঞাটাকে বলতে পারি যে বাস্তব জগৎ এবং চিন্তা জগতের যে কোনো কিছুর সুনির্ধারিত সংগ্রহটাকে আমরা বলবো সেট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেট বলতে আমরা সংজ্ঞাটা কি বলবো? সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বস্তু, কোনো আলোচনাধীন কোনো সংখ্যা, অর্থাৎ যত কিছু আমরা বলি তার সুনির্ধারিত সংগ্রহটাকে আমরা বলবো সেট। অর্থাৎ বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহ, কোনো কিছুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। তাহলে আমরা সেটের ডেফিনেশনটা এভাবেই দিয়ে দেব যে কি অন্তর্ভুক্ত আছে কি অন্তর্ভুক্ত নাই, যার মাধ্যমে প্রকাশ করা হয় তাই হচ্ছে সেট। এইবার এই সেটের আমরা পরবর্তী যেটা যে এলিমেন্টস অফ সেট, তাহলে সেটের প্রকাশ আমরা এখন দেখব। সেটের প্রকাশ, তো সেটকে আমরা সাধারণত সেটের আমরা নাম দিই। যেমন আমরা যদি বলি যে আমাদের যে বিদ্যালয়টা একটা সেট, এখানে অনেক ক্লাস আছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত, এবং প্রত্যেকটা ক্লাস আবার বিভিন্ন ভাগ আছে। তাহলে এখানে কিন্তু একটা নাম আছে। যদি আমরা এরকম বিদ্যালয় হিসেবে বলছি তাহলে রিয়াজউদ্দিন পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। সুতরাং এখানে কিন্তু আমরা এখানে আর দ্বারা আমরাকে ক্যাপিটাল আর দ্বারা যদি বিদ্যালয়ের নাম আসে ক্যাপিটাল আর দ্বারা আমাদের স্কুলের নামটাকে আমরা বুঝতে পারি। এছাড়াও যে কোনো সেটকে মূলত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা সেটের নাম প্রকাশ করা হয়। তাহলে সেটকে সাধারণত ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমরা আসবো যে এই নাম দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটের উপাদানগুলোকে কিভাবে প্রকাশ করা হয়। সাধারণত আমরা সেটের উপাদানগুলোকে নম্বর অথবা ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা সেটের উপাদানগুলোকে আমরা বুঝিয়ে থাকি। ধরো এখানে আমরা যদি বলি 6, 7, 8, 9, 10, আমাদের বিদ্যালয়ের এইভাবে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আছে, এরকম আমি নাম্বার দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে এই আর হচ্ছে সেটকে প্রকাশ, আর এই সেটের উপাদানগুলো হচ্ছে 6, 7, 8, 9, 10। এই উপাদানকে বোঝানোর জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি এটা হচ্ছে, যেমন আমরা বলি এলিমেন্টস, তো এখানে এই ই অক্ষরটাকে আমরা একটু টান দিয়ে যদি বড় করে ফেলি তাহলে এটার নাম হচ্ছে বিলংস বা এলিমেন্টস চিহ্ন। অর্থাৎ এটাকে আমরা বলি বিলংস টু, BELONGS। এই বিলংস অর্থাৎ যার বাংলা নাম হচ্ছে সদস্য, এটা আরো নাম আছে উপাদান, এটাকে ইংলিশে আরো বলা যায় এলিমেন্টস। তারপরে এখানে যদি আমরা বলি যেমন 6 আর 6 এবং আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে 6 হচ্ছে আর সেটের একটা উপাদান। তাহলে আমরা এই বিলংস টু কথা বলি, 6 বিলংস টু আর, আমরা এইভাবে প্রকাশ করে থাকি। ধরো আমরা সাধারণত n ইজ ন্যাচারাল নাম্বার, আমরা গত ক্লাসে পড়েছি n ইজ ন্যাচারাল নাম্বার সেট ইজ 1, 2, 3, 4 এবং অসীম। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে এই 4 বিলংস টু n, 4 n সেটের একটা উপাদান। 4 কিন্তু এখানে 4 কি আমার রিয়াজউদ্দিনের কোনো সেটের উপাদান হয় না। তাহলে এটাও আমরা প্রকাশ করার জন্য এই নট একটা আমরা কীভাবে দেব, নট বিলংস টু আর, এটাকে আমরা বলবো এই চিহ্নটার নাম হচ্ছে নট
হ্যাঁ, বিলংস টু আর, নট বিলংস টু, এখানে সদস্য নয়, এটা হচ্ছে সদস্য নয়। তাহলে আমরা বুঝে পেলাম যে কিভাবে উপাদানকে প্রকাশ করার জন্য বা সদস্য প্রকাশ করার জন্য কোন চিহ্নটা ব্যবহার করা হয়। আমরা এই চিহ্নটা দেয়া, এটা এপসিলন, আরেকটা নাম হচ্ছে এপসিলন। হ্যাঁ, এই এপসিলন থেকে মানে এলিমেন্টস বিলংস টু, সদস্য উপাদান, এটা দেওয়া বোঝানো হয়। আর এই চিহ্নটা দ্বারা হচ্ছে সদস্য নয়, উপাদান নয়, কি নট বিলংস টু, নট এলিমেন্টস, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝে পেরেছি যে সেটের প্রকাশ আমরা বা সেটের উপাদানের প্রকাশ কিভাবে করা হয়। এখন সেট প্রকাশের পদ্ধতি আমরা এখন যেটা আলোচনা করব, সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি আমরা এতক্ষণ সেটের সংজ্ঞা শিখেছি, সেটের উপাদান কিভাবে প্রকাশ করা হয়, সেটকে কিভাবে প্রকাশ করা হয়, সেটা সেটের নামকরণ করা হয়, আমরা তা শিখেছি। এখন আমরা সেট প্রকাশের পদ্ধতি দেখব। লক্ষ্য করো, সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে, আমরা এখানে দেখো লিখছি যে দুইটা, হ্যাঁ, 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, রুস্টার মেথড অর টেবুলার মেথড, আর ইট ইজ এ সেট বিল্ডার্স অর রুল মেথড। আমরা এই দুইটা নিয়ে কাজ করব। সেটকে আরও প্রকাশ করা যায়, যেমন ভাষায় প্রকাশ করা যায়, যেটাকে আমরা আগে বলতাম যে বর্ণনা পদ্ধতি। সুতরাং এটা আমাদের এখন বিলুপ্ত, আমাদের বইয়ের মাঝে যেটি আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করছি। বইয়ের মধ্যে প্রথমত দুইটি দিয়েছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এক, তালিকা পদ্ধতি, এটাকে আমরা বলি রুস্টার মেথড। অর্থাৎ একটা হচ্ছে তালিকা পদ্ধতি, 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি যেটাকে আমরা বলি সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার অর রুল মেথড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। খুব সুন্দরভাবে মনে রাখবা, এই দুইটা কিন্তু আমাদের পরীক্ষা ক এবং কয়ের মাঝে বেশিরভাগ আসে, যে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করো একটা সেটকেই, অথবা সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, 2 নাম্বারের জন্য আসে। তো আমরা এই সেট প্রকাশের পদ্ধতি দুইটি, এক হচ্ছে তালিকা পদ্ধতি, 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা 1 নাম্বার নিয়ে আলোচনা করব, তালিকা পদ্ধতি। রোস্টার মেথড, এই মেথডে আমরা কোন পদ্ধতিটাকে, এটাকে কিভাবে প্রকাশ করা হয়, যে পদ্ধতিতে উপাদানগুলোকে আলাদা আলাদা করে কমা দিয়ে প্রকাশ করে দ্বিতীয় বন্ধনী, বিশেষ করে বাঁকা বন্ধনীর ভিতরে, এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী বলতে পারি, এই বন্ধনীর ভিতরে যখন উপাদানগুলোকে প্রকাশ করা হয় এবং সেই সেটের একটা নামকরণ করা হয়, সেই প্রকাশটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। যেমন মনে করো, আমরা এই বিশেষ করে আমরা জানি যে বর্ষার সিজনে যখন ঘর থেকে বার হনো যায় না, তখন আমরা কিন্তু সারাক্ষণেই অবসর কাটাই বা গল্প পড়ি, কিন্তু সবসময় আবার গল্প পড়তে ভালো লাগে না। সেই মুহূর্তে আমরা একটু মনকে চাঙ্গা এবং সময় কাটানোর জন্য আমরা কিন্তু খেলা নিয়ে বসি, আর সেই খেলাটা হচ্ছে বেশিরভাগই আমরা লুডো খেলি। লুডোর যে ছক্কা কোটিটা আছে, সেই কোটিটার মাঝে আমরা জানি কয়টা নাম্বার আছে, 6টি নাম্বার আছে। কি কি আমরা যদি বলি, ছক্কা এইভাবে ঘর করা থাকে, এদিকে যদি আমরা 1 দেই তাহলে এটার বিপরীত পাশে 2 থাকে, আর এটার বিপরীত পাশে আমরা যদিও দেখতে না পাই পাঞ্জা থাকে, আর এটাতে যদি আমরা
3 দেই তাহলে এর অপোজিটে 4 আছে, আমরা কিন্তু এভাবে প্রকাশ করে থাকি। তাহলে এই যে এই সংখ্যার 1 2 3 4 5 6 এইভাবে আমরা নাম্বারিং করে এটার একটা আমরা যদি নাম দিই যে এ একটা সেট যার উপাদানগুলো হলো 1 2 3 4 5 6, সুতরাং এই যে পদ্ধতিটা প্রকাশের এটাকে আমরা বলি ট্যাবুলার মেথড অর্থাৎ তালিকা পদ্ধতি। এটাকে তালিকায় প্রকাশ করা হয়, হ্যাঁ, অথবা এটাকে রোস্টার মেথড বলি। এইটা তালিকায় যখন উপাদানগুলোকে প্রকাশ করা হয় এই পদ্ধতিটার নামকে বলা হয় ট্যাবুলার মেথড। অর্থাৎ যে পদ্ধতিতে বাঁকা বন্ধনীর মধ্যে উপাদানগুলোকে কমা কমা দিয়ে আলাদাভাবে, হ্যাঁ, প্রকাশ করা হয়, ওই পদ্ধতির সেটটাই হচ্ছে তালিকা পদ্ধতি। এবার আমরা আসি যে 2 সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা আমরা বলে থাকবো, যেমন এখানে যদি এরকম বলি যে এ একটা সেট যার উপাদানগুলো আমরা লিখতে পারি যেমন x বিলংস টু n, অর্থাৎ x একটা অজ্ঞাত রাশি যেখানে চলক n এর উপাদান। আমরা এই চিহ্নটাকে বলি সাজ দ্যাট, তোমরা নিচু ক্লাসে পড়ছো সাজ দ্যাট, যেন x কেমন ধরনের সংখ্যা 1 এর সমান বা বড় এবং 6 এর সমান বা ছোট। লক্ষ্য করো, তাহলে এখানে কিন্তু একটা শর্ত হয়ে গেল। কি শর্ত? যে x 1 এর চেয়ে বড় বা সমান হবে আর 6 এর ছোট বা সমান হবে। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 আমরা সেই কমন জুড়ে সংখ্যাগুলো আসে। সুতরাং এটা কিন্তু একটা শর্তের মাধ্যমে হয়ে গেল, যেটাকে আমরা বিল্ডার গঠন পদ্ধতি বলি। ওর রুল, এখানে কিন্তু একটা রুল নিয়ম বা শর্ত দেওয়া আছে। সুতরাং এই জন্য এটাকে আমরা বলি রুল মেথড বা বিল্ডার মেথড। অর্থাৎ যেভাবে আমরা সেটের উপাদানগুলোকে কি কোনো একটা শর্তের বা ধর্মের মাধ্যমে প্রকাশ করা হয় ওই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের রুল মেথড অর বিল্ডার মেথড। এবার বন্ধুরা আমরা এই যেমন এখানে তোমাদের উদাহরণস্বরূপ একটা লেখা আছে, উদাহরণ 1। উদাহরণ 1-এ আছে যে একটা সেট দেওয়া আছে, যেমন সাপোজ এ একটি সেট ইকুয়াল এখানে 7 14 21 28 এইভাবে একটা সেট দেওয়া আছে। তো আমরা এখানে বুঝতেই পারতেছি যে এটা ছিল সেট গঠন পদ্ধতি। এখন লক্ষ্য করো যে আমরা উদাহরণস্বরূপ এটা যদি বুঝে থাকি যে এখন এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করো। একে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা দেখতেছি যে এই সেটের উপাদান সমূহ হচ্ছে কি, আমরা সমাধানে যদি যাই এখানে এই সেটের উপাদান সমূহ হচ্ছে কি কি, যে 7 14 21 28। সো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এখানে দেখো এই উপাদানগুলোর মধ্যে কোনো একটা সম্পর্ক বিদ্যমান আছে কিনা। আমরা দেখতেছি 7-এর পরে 14, 14-এর পরে 21, 21-এর পরে 28, 7-এর থেকে 14 7 বেশি, তাহলে 7 2 গুণা 14, অর্থাৎ 7 and 2 makes 14। এরপরে দেখো 7 and 3 make 21, 7 and 4 make 28, অর্থাৎ 7-এর গুণিতক। আমরা অর্থাৎ 7-এর নামতাটা যদি এখানে পড়ে থাকি তাহলে এসে যাচ্ছে। তো দেখা যাচ্ছে তাহলে প্রত্যেকটি উপাদান অর্থাৎ 7 7 দ্বারা বিভাজ্য, 14 7 দ্বারা বিভাজ্য, 21 7 দ্বারা বিভাজ্য, 28 7 দ্বারা বিভাজ্য। সুতরাং এই যে বিভাজ্য অর্থাৎ 7-এর গুণিতক, তো এখানে আমরা লিখতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান অর্থাৎ প্রত্যেকটি উপাদান এখানের
প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 7 দ্বারা বিভাজ্য। সাতের অর্থাৎ অর্থাৎ 7 এর গুণিতক, 7 এর গুণিতক এবং 28 হ্যাঁ এর বড় নয়। এখানে কি এবং 28 এর 28 এর বড় নয়। এই ক্ষেত্রে আমরা লেখাটা লিখতে পারি, অতএব a ইকুয়াল লিখতে পারি, আমরা একটা চলক নেই x such that x 7 এর গুণিতক, x 7 এর গুণিতক এবং কার বড় নয়, x 0 চেয়ে বড়। আর কি লিখতে পারি যে 28 এর ছোট। তাহলে আমরা লিখতে পারি যে x 7 এর গুণিতক এবং x লেস দেন 28। তো আমরা এখানে যদি ধনাত্মক সংখ্যা ধরে থাকি তাহলে 0 থেকে বড় কথাটা দিয়ে দেবো, আর ধনাত্মক যদি না ধরে আমরা নিচে দেবো। যেহেতু আমরা একটা লিমিট আছে এখানে আমাদের যে মানগুলো আছে তার জন্য আমরা একটা লিমিটে প্রকাশ করে দিলাম। 0 এর চেয়ে ছোট হতে পারবে না, কিন্তু 28 এর সমান হবে, কিন্তু 28 এর বড় হতে পারবে না, অর্থাৎ 28 এর ছোট। এইভাবে শর্তের মাধ্যমে আমরা কিন্তু এখন লিখে ফেলছি। সুতরাং এই সেটের গঠন পদ্ধতি হচ্ছে x x যেন x, 7 এর গুণিতক এবং 0 থেকে x বড় কিন্তু 28 এর সমান অথবা ছোট। এইভাবে আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম অনেক নাম্বার, তাহলে আমরা দেখে পেলাম যে 3 নাম্বার 4 নাম্বার। এবার আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেটের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ সেট। প্রকারভেদ, তো সেটের প্রকারভেদে দেখো আমরা বিভিন্ন প্রকার সেট আমরা দেখতে পাই। এর মাঝে প্রথম যে সেটটা আছে সসীম সেট। সসীম সেট যেটাকে আমরা ফাইনাইট সেট বলি। লক্ষ্য করো, সসীম, সসীম কথাটা হচ্ছে যার সীমা আছে। অর্থাৎ আমরা বলবো সেটের ক্ষেত্রে যে সেটের উপাদানগুলো আমরা গণে শেষ করতে পারি ওই সেটটাকে বলা হয় সসীম সেট। যেমন মনে করো আমরা একটু আগে আলোচনা করছিলাম 1 2 3 4 5 6। এখানে এই এ সেটের উপাদানগুলো 6টা আমরা গণে শেষ করতে পারি। সুতরাং এ সেট একটা সসীম সেট, এ সেট একটা সসীম সেট। তারপরে আসতে আসতে 2 যে অসীম সেট। অসীম সেট এটা হচ্ছে যে ইনফাইনাইট সেট। তাহলে লক্ষ্য করো যে সেটের উপাদানগুলো গণে আমরা শেষ করতে পারবো না এটাকে আমরা অসীম সেট বলে থাকি। সাপোজ আমরা যদি বলি n একটা সেট, n ইজ ন্যাচারাল নাম্বার, তাহলে এখানে এই অসীম সেট 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে অসীম, এটার কোনো শেষ নেই। আমরা যদি পূর্ণ সংখ্যার সেট, ইন্টিজার নাম্বার, তাহলে আমরা কি বলবো যে এটা হচ্ছে যে 0 1 2 3 অসীম, -1 -2 -3 তাও অসীম। সুতরাং এইভাবে আমরা অসীমের মাধ্যমে যখন প্রকাশ করব এটাকে অসীম সেট বলবো। এরপরে আসতে আসতে আমাদের ইনফাইনাইট এবং এমটি।
এমটি সেটটা হচ্ছে, দেখো যে আমরা দেখতেছি যে ফাঁকা সেট, ফাঁকা সেট অর্থাৎ যে সেটের উপাদানগুলো জেড সেটের উপাদানগুলো নাই, যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা বলি ফাঁকা সেট। যেমন যেমন মনে করো, হ্যাঁ, এ একটা সেট, যার যদি বলা হয় এই পৃথিবীর সকল সাদা হাতির সেট, সাদা কোনো হাতি আছে? যেহেতু সাদা হাতি নেই, সুতরাং এখানে কি হবে? এটা ফাঁকা। এটাকে আমরা কিভাবে লিখি? বা এই যে এটা ফাঁকা চিহ্ন, যেটাকে উড়ি বলা হয়। সুতরাং যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই, ওই সেটটাকে বলি আমরা ফাঁকা সেট। এবং এটাকে আমরা এই উড়ি বা এই ফাঁকা চিহ্নের মাধ্যমে প্রকাশ করি। দুইটা বন্ধনীর ভিতরে যখন কোনো উপাদান থাকবে না, তখন কোনো উপাদান নেই। তোমাদের বইয়ে আরও কিছু কথা আছে, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট উড়ি দ্বারা প্রকাশ করা হয়। যেমন হোলি ক্রস স্কুলের 3 জন ছাত্র পুরুষ সেট, 3 জন ছাত্রের সেট হোলি ক্রস স্কুলের। হ্যাঁ, হোলি ক্রস স্কুলটা সম্পর্কে যদি আমরা জানি যে হোলি ক্রসে কারা পড়ে, কোনো পুরুষ অর্থাৎ কোনো ছেলে লেখাপড়া করে না, করে কারা? মেয়েরা। সুতরাং ওই সেটের যদি বলা হয় হোলি ক্রস স্কুলের, হ্যাঁ, ছাত্রদের সেটের তালিকা দাও, তাহলে তুমি কি দিবে? তুমি বলবা এটা তো কোনো ছাত্রই পড়ে না, তাহলে সেখানে আমরা কি লিখব? যে ফাঁকা। তাহলে এটার মধ্যে কোনো উপাদান নাই। আমরা যদি বলি আমাদের পাশাপাশি স্কুল যেটা আছে, যে গার্লস স্কুল, যে মফিজউদ্দিন পাইলট হাই স্কুলে, যে গার্লস হাই স্কুলে কতজন ছাত্র আছে, তাহলে বললে আমরা কি বলবো? যে ফাঁকা, অর্থাৎ এখানে কোনো ছাত্র লেখাপড়া করে না। এই ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফাঁকা চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো এরকম ফাঁকা চিহ্ন দিয়েও আমরা অনেক সেট প্রকাশ করতে পারি। সুতরাং আমাদের গেল ফাঁকা সেট, গেল সসীম সেট, অসীম সেট। এবার আমরা সাবসেট নিয়ে আলোচনা করব। সাবসেট যেটাকে আমরা বলি উপসেট, উপসেট। এই উপসেট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পাঠ্য বিষয়। উপসেট হচ্ছে, আমরা সাধারণত উপযুগ আছে, বাংলা ভাষায় উপযুগ আছে, এরকম কতগুলা শব্দ যদি আমরা চিন্তা করি, উপসর্গ, উপসর্গ যুক্ত আছে এমন শব্দ। যেমন আমরা যদি কিছু লিখি, তোমাদের ক্লাস থাকলে বলতাম যে তোমরা একটু বলো, তোমরা অবশ্যই বলতা। যেমন আমরা বলি উপনদী, উপজেলা, এরপরে আর কি লেখা যায়? উপমহাদেশ। তারপরে আমরা আরো লিখতে পারি উপসাগর, যেমন বঙ্গ উপসাগর। এখানে লক্ষ্য করে এই শব্দটি থেকে উপযুক্ত আছে, কিন্তু শুধু নদী হলে আমরা পূর্ণাঙ্গ নদীকে বুঝি, কিন্তু উপযুক্ত থাকার কারণে ওই নদীর কাকে বুঝি? আমরা শাখাটাকে বুঝি। উপজেলা, যদি উপবাদ দিয়ে দিই জেলা, তাহলে জেলা বলতে একটা পূর্ণাঙ্গ জেলাকে আমরা বুঝে থাকি, যেমন কুমিল্লা একটা জেলা। কিন্তু যদি বলা হয়, যেমন আমাদের দেবিদ্বার যদি আমরা বলি, তাহলে এটা কিন্তু উপজেলা। তোমাদের গত 2 দিন আগে ভোটে গেল উপনির্বাচন। হ্যাঁ, এখন উপনির্বাচন বলার কারণটা হচ্ছে কি, একটা পূর্ণাঙ্গ নির্বাচন না হয়ে সেটা মধ্যবর্তী সময়ে কোনো না কোনো কারণে এটা আবার নির্বাচন ঘটিত হচ্ছে, এই জন্য এটাকে আমরা উপনির্বাচন। তাহলে এটা একটা শাখা। উপমহাদেশ, আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ কথাটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। তো ভারতীয় উপমহাদেশ আমরা বলে থাকি যে এশিয়া মহাদেশের একটা অংশ। সুতরাং এরপরে বঙ্গ উপসাগর, আমরা যেটাকে বেঙ্গল বলে থাকি, হ্যাঁ, বঙ্গ উপসাগর, বাংলাদেশের দক্ষিণে যে সাগরটা রয়েছে সেটা কিন্তু পূর্ণাঙ্গ সাগর নয়, সেটা কি উপসাগর। তাহলে অন্য একটা সাগরের অংশ। তাহলে এই উপশব্দটা দিয়ে আমি একটু বিশ্লেষণ করে ফেলছি বেশি, যে উপশব্দটা দিয়ে আমরা বুঝতেই পারছি একটা শাখাকে বোঝাচ্ছে। তাহলে এই যে উপসেট, তাহলে অবশ্যই কোনো সেটের শাখা। তাহলে কোনো সেটের থেকে কিছু উপাদান নিয়ে যদি অপর একটা সেট গঠিত হয়,
একাধিক সেট গঠিত হতে পারে, তো ওই সেটটাকে আমরা বলি উপসেট। তাহলে সুতরাং বুঝতেই পারছো যে উপসেটটা হচ্ছে এমন একটা সেট যা অন্য একটা সেটের ঠিক কিছু উপাদান নিয়ে গঠিত হয়। তো ধরো আমরা যদি বলি যে এই শব্দগুলোর সাথে যুক্ত রেখে যদি বলি যে সংজ্ঞাটা আমরা বলছি কোনো সেটের কিছু উপাদান নিয়ে যদি অপর একটা সেট গঠিত হয় অথবা নিজে নিজে কিন্তু একটা উপসেট, আবার কোনো সেটের উপাদান নাই ফাঁকা, এটাও কিন্তু একটা সেটের উপসেট, যে কোনো সেটের উপসেট। তাহলে যদি এ এবং বি এমন একটা সেট হয় যে এ সেটের কিছু উপাদান নিয়ে বি সেট গঠিত, আমরা সংজ্ঞাটা অনেকভাবে দিতে পারি। এ এমন একটি সেট, এমন একটি সেট যাহা বি সেটের কিছু উপাদান নিয়ে বি সেট থেকে কিছু উপাদান নিয়ে গঠিত হয়েছে, সুতরাং আমরা কি লিখতে পারি? সো এ কার বি এর একটি উপসেট, এ বি সেটের একটি উপসেট। সুতরাং এটা তো আমরা ভাষায় প্রকাশ করলাম। এখন যদি আমরা বলি যে এ বি সেটের উপসেট, তাহলে আমরা এরকম একটা চিহ্ন নেব, এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট, এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ, তাহলে এটাকে বলবো এ সাবসেট অফ বি, অথবা এ উপসেট বি, এ বি সেটের একটি উপসেট। অনেক সময় আমরা ইকুয়াল দিয়ে থাকি, তো সাবসেট অর ইকুয়াল, আমরা এখন এই যখন আমরা সাবসেট এবং ইকুয়াল ব্যবহার করি তখন দুইটা কথা কিন্তু এসে যায়, একটা হচ্ছে প্রকৃত উপসেট আর একটা হচ্ছে অপ্রকৃত উপসেট। তাহলে আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা উদাহরণস্বরূপ লিখি, যেমন বি সেটটাকে যদি এরকম লিখি যে 1 2 3 4, আর এ সেটটা হচ্ছে 1 3, ধরো অন্ততপক্ষে একটা উপাদান কম থাকবে, তাহলে এ সাবসেট অফ বি আমরা এই আকারে লিখি। এবার এই সাবসেট, আমার কথাটা ছিল যে এই যে সাব, এইটা হচ্ছে সাবসেট, নোটেশন অফ সাবসেট অর্থাৎ সাবসেটের চিহ্ন, কিন্তু এই নিচে দিয়ে যখন আমরা দেই একটা টান, তাহলে ইকুয়াল কথাটাও কিন্তু এসে যাচ্ছে। এই দুইটা কথা আসার কারণে বোঝা যাচ্ছে শুধু সাব অর ইকুয়াল, এই দুইটা যখন একসাথে আছে তাহলে আমাদের আরেকটা কথা মনে করে দেয়, এটি হচ্ছে প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট। একটা হচ্ছে প্রপার সাবসেট অ্যান্ড নন প্রপার সাবসেট, অপ্রকৃত উপসেট এবং প্রকৃত উপসেট। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে কাকে আমরা প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট বলবো? তো দেখো বন্ধুরা, তাহলে আমরা আসি, যখন মূল সেটের থেকে অন্তত একটি উপাদান কম থাকবে তখন ওই সেটটাকে আমরা বলবো প্রকৃত উপসেট। সাপোজ এখানে এ কি বি সেটের একটি প্রকৃত উপসেট, এ বি সেটের একটি, তাহলে আমরা এই চিহ্নটা দেব না, এ সাবসেট অফ বি লিখবো, তাহলে এটা বোঝা যাবে এ বি সেটের একটা প্রকৃত উপসেট। হ্যাঁ, অথবা আমরা যদি সাবসেট দিই এবং এই শুধু নট দিয়ে দিই তাহলে বোঝা যাবে এটাও প্রকৃত উপসেট। কিন্তু যদি অপ্রকৃত উপসেট হয় তাহলে আমরা অবশ্যই দেবো এ সাবসেট ইকুয়াল বি, অর্থাৎ অপ্রকৃত হলে আমরা এভাবে লিখবো। এক্ষেত্রে মূলত এই অপ্রকৃত যদি হয় এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়ে যায়, এই ক্ষেত্রে উভয় উপসেট হয়, অর্থাৎ এ ইকুয়াল বি। তখনই অপ্রকৃত উপসেট হওয়ার সম্ভাবনা যখন তারা পরস্পরের সমান হয়, এছাড়া কিন্তু অপ্রকৃত সব প্রকৃত উপসেট হয়ে যায়। তাহলে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ, সো এ ইকুয়াল বি। হ্যাঁ, তখন তারা হচ্ছে যে কি নন প্রপার সাবসেট অর্থাৎ অপ্রকৃত উপসেট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমরা উপসেট শিখলাম, প্রকৃত উপসেট শিখলাম, অপ্রকৃত উপসেট শিখলাম। এখন আমরা শিখব যে সার্বিক সেট। লক্ষ্য করো, সার্বিক কথাটা হচ্ছে ইউনিভার্সাল। আমরা সর্বশেষ যে এটা আছে 10 নম্বরের ইউনিভার্সাল সেট, অর্থাৎ ইউনিভার্স হচ্ছে বিশ্ব, অর্থাৎ বিশ্বজনীন সেট যেটাকে আমরা বলে থাকি। সার্বিক সব, অর্থাৎ যতগুলা আলোচনা আমরা যত সেট আনবো সবগুলা যদি একটা সেটের অন্তর্ভুক্ত হয় তখন ওই বড় সেটটার নামই হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট
বিশ্বজনীন সেট, এই জন্য এটার নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে সার্বিক সেট কথাটা হচ্ছে কি, সার্বিক সেট অর্থাৎ কোনো আলোচনায় যতগুলো সেট আমরা পাবো সবগুলো ছুটি একটা বড় সেটের অন্তর্ভুক্ত হয়, ওই বড় সেটটাকে আমরা বলি সার্বিক সেট। তোমরা সংখ্যাটা লিখে নিও। যেমন ধরো এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউ ইজ 1 2 3 4 5 6। তাহলে এখানে যদি আমরা এ আর একটা সেট লিখি তাহলে 1 3 5, বি একটা সেট লিখি 2 4 6, সি একটা সেট লিখি যে ধরো 2 3 4। এইভাবে আমরা যদি নেই তাহলে লক্ষ্য করো এখানে তিনটা সেট আলোচনা, তিনটা সেটের সকল উপাদানেই ইউ সেটে আছে। সো ইউ ইজ ইউনিভার্সাল সেট, অর্থাৎ এটি হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ আলোচনা যতগুলো সেট আসবে তাকে বলা হয় ওই যত একটা বড় সেটের অন্তর্ভুক্ত হলে ওই বড় সেটটার নামে হচ্ছে সার্বিক সেট। তো আজকে আমরা এই ইউনিভার্সাল সেট সেট তারপরে ইকুইভ্যালেন্ট অফ সেট আমরা এটা আলোচনা করছি, সাবসেট, এমপ্টি সেট, হ্যাঁ, ইনফাইনাইট সেট, ফাইনাইট সেট, সেট বিল্ডার, তারপরে রোল, রোস্টার অ্যান্ড ট্রাভেলার, তারপরে সেট এলিমেন্টস বিলংস টু ইত্যাদিগুলো আমরা এখানে আলোচনা করছি। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বইটাকে একটু ভালো করে পড়ে তোমরা অবশ্যই উপাদানগুলো বোঝার চেষ্টা করবা। এগুলা সেটের জন্য মূল জিনিস। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।